আজ আমরা পড়ব ভারত সভা। আমরা আগের ক্লাসে সভা সমিতির যুগ পড়েছিলাম। সেখানে আমরা তোমাদের জানিয়েছিলাম যে 1857 সালের আগে কিছু সভা সমিতি গড়ে উঠেছিল এবং 1857 সালের পরবর্তীকালেও কিছু সভা সমিতি গড়ে উঠেছিল। তো আমরা আগের ক্লাসে পড়েছি 1857 সালের আগের সভা সমিতি। এখন আজ আমরা পড়ব 1857 সালের পরে গড়ে ওঠা সমিতি। তাহলে 1857 সালের পরে গড়ে উঠেছে কি? যেমন ইন্ডিয়ান লীগ, ভারত সভা, পুনা সার্বজনিক সভা, মাদ্রাজে মহাজন সভা। আমরা এখন শুধু পড়ব ভারত সভা। তো এই ভারত সভা আমরা পড়তে গিয়ে আমাদের কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে কিছু কিছু বিষয় আমরা একটু বড় করে দেখে নেব, কারণ ওগুলো আলাদা করে টিকা বা ছোট প্রশ্নের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো আমরা সেই জন্য সেগুলোকে আলাদা করে না দেখে আমরা একসঙ্গে ভারত সভা পড়ছি এবং কিছু কিছু অংশ যেগুলো একটু ডিটেলসে যাওয়া আমরা সেটা সেই সময় বলে দেব। তা এখন ভারত সভা যদি আমরা পড়ি, তো ভারত সভা পড়তে গিয়ে কি কি বিষয়গুলোর আমরা জোর দেব? প্রথম আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দেব, প্রথম বলবো এর প্রতিষ্ঠা, তারপর এর উদ্দেশ্য বা লক্ষ্য, এবার কর্মসূচি, মূল্যায়ন। তাহলে এই কাঠামোটা আমরা অনুসরণ করে আমরা আজ আমাদের আলোচনা শুরু করছি। তাহলে এই ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালের 26শে জুলাই। কাদের উদ্যোগে এই ভারত সভা প্রতিষ্ঠিত হলো? আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখের উদ্যোগে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনটি? এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতার এলবার্ট হল। তা সেই কলকাতার এলবার্ট হলে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সভা। এই সমিতিতে যে সকল সদস্য ছিলেন তারা কিন্তু অনেকেই সুশিক্ষিত, ব্যারিস্টার, উকিল, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু এই সভায় অংশ নিয়েছিলেন। তবে এই সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এছাড়া আনন্দমোহন বসু তার সঙ্গে ছিলেন। তাহলে আমরা এর উদ্দেশ্য বা লক্ষ্যটা কি বলবো? এর উদ্দেশ্য বা লক্ষ্য ছিল, এক, দেশে শক্তিশালী জনমত গঠন করা। দুই, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতবর্ষের বিভিন্ন জাতি, বিভিন্ন মতাবলম্বী গোষ্ঠীদের ঐক্যবদ্ধ করা। 3 নম্বর, হিন্দু মুসলিম ঐক্য সাধন। আর 4 নম্বর কি না, জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করার জন্য তাদের সচেতনতা তৈরি করা।
তাহলে এই উদ্দেশ্য বা লক্ষ্যগুলিকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। বেশ, তাহলে এই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যে গড়ে উঠল, তাহলে এখন কোন বিষয়গুলোর ওপর এনারা জোর দিয়েছিলেন? ওই যে আমরা যেটা বললাম যে প্রতিষ্ঠা, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি। তাহলে যেসব বিষয়গুলোর উপরে ভারত সভা জোর দিয়েছিলেন সেগুলো একটু আমি প্রথমে শোনাই। প্রথম হচ্ছে ভারতবর্ষের কৃষক সমস্যার বিষয়ে গুরুত্ব দেওয়া, জনচেতনা তৈরি করা। 2 নম্বর, সিভিল সার্ভিসের বিষয়ে জনগণের কে সঙ্গে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অস্ত্র আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, ইলবার্ট বিল এবং জনগণের স্বার্থ জড়িয়ে আছে এমন বিভিন্ন বিষয় নিয়ে ভারত সভা জনচেতনা তৈরি করেছিল, জনমত তৈরি করেছিল। তাহলে আমরা এখন আসতে পারি যে এই ভারত সভা তাহলে কৃষক সমস্যার বিষয়ে কি ভাবনা চিন্তা করেছিলেন? ভারত সভা সদস্য হিসেবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সভ্য যারা ছিলেন তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছিলেন। নানান জায়গায় ঘুরে তারা কৃষকদের রক্ষা করার জন্য, তাদের সংঘবদ্ধ করার জন্য কৃষক সভা বা রায়ত সভা প্রতিষ্ঠার যত্নবান হয়েছিলেন, যাতে জমিদারের আগ্রাসন থেকে তাদেরকে রক্ষা করা যায়, তাদের যত্ন নেওয়া যায়। এই কারণেও আমরা দেখব যখন 1859 সাল তখন রেন্ট অ্যাক্ট পাস হয়েছিল। আর আমরা আগে পড়েছি যে 1870 সালে পাবনা বিদ্রোহ হয়েছিল, 1884 সালে প্রজাস্বত্ব আইনের যে খসড়া তৈরি হয়েছিল, এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে সেদিন ভারত সভা জনমত গঠন করেছিলেন। ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন সময়ে আইনসম্মতভাবে প্রতিবাদ পাঠিয়েছিলেন, আবেদনপত্র পাঠিয়েছিলেন। সরকারের শোষণ, শুল্ক নীতি, সম্পদের নিষ্ক্রমণ, আসামের চা বাগানে কর্মরত শ্রমিকদের, মজুরদের হয়ে তাদের অভাব অভিযোগের কথা সরকারের কাছে জানিয়েছিলেন। এবার আমরা আসবো 2 নম্বর বিষয়, সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস ব্যাপারটা কি না, সিভিল সার্ভিসের যে ঘটনাটা হয়েছিল আমরা প্রথমেই সেটা দেখি যে 1876 সাল 24শে ফেব্রুয়ারি লর্ড লিটন, বড়লাট লর্ড লিটন, তিনি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়সসীমা 21 থেকে 19 করে দিয়েছিলেন। তো এর প্রতিবাদে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা আন্দোলন করেছিলেন। তো এই সিভিল সার্ভিসের সূচনা আমরা যদি দেখতে যাই একেবারে সেই কর্নওয়ালিসের সময়, ভারতবর্ষে তখন কভেনেন্টের সিভিল সার্ভিস ছিল, CCS। সেই সিভিল সার্ভিস
পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হয়। 1853 সালের যে সনদ আইন, সেই আইন বলে এই সিসিএস বাতিল হয়ে যায়। অবশেষে 1861 সালে আইসিএস প্রবর্তিত হয়, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস এই পরীক্ষায় বসার পর ব্রিটিশ শাসনাধীনে তার ভারতীয় সাম্রাজ্যেও বিভিন্ন উচ্চ পদে তাদেরকে নিয়োগ করা হতো। তখন এই সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হতো ভারতবাসীকে ইংল্যান্ডে গিয়ে, এই এত কম বয়সে। তাও সরকার কি করলেন, তাও বয়সসীমা পরীক্ষার্থীদের একেবারে 19 করে দিলেন 21 থেকে। তো স্বাভাবিক কারণেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা এর বিরুদ্ধে গর্জে উঠলেন, বয়সসীমা 22 করার দাবি তুললেন। ভারত এবং ইংল্যান্ডে একই সময়ে পরীক্ষা যাতে দিতে পারে তার কথা জানালেন। এই স্বৈরাচারী আইনের বিরুদ্ধে তিনি ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করলেন, মানুষের সঙ্গে যোগাযোগ করলেন, মানুষকে জানালেন। এইভাবে তিনি ঝঞ্ঝার মতো ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ালেন। স্বাভাবিকভাবেই তার বক্তব্য, তার তীক্ষ্ণ তর্ক বিতর্ক যুক্তি, এর ফলে সরকার শেষ পর্যন্ত কিছুটা নরম হলেন। শেষ পর্যন্ত ভারতীয়দের জন্য সেই দাবিটা কিছুটা মেনে নিয়ে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করলেন। এ বিষয়ে লালমোহন ঘোষকে তিনি ইংল্যান্ডে পাঠালেন এবং তিনি ভারতবর্ষের দাবি দাওয়া ইংল্যান্ডের পার্লামেন্টে পেশ করার আবেদন রাখলেন। তাহলে এবার আমরা আসব ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো যদি আমরা সাল ওয়াইজ আসি তাহলে আমাদের বলতে হয় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এখন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ব্যাপারটা কি? এখন নাট্যাভিনয় কথাটা থেকে আমরা একটা শব্দ নিশ্চয়ই আসছি, নাটকের অভিনয়। আমরা সবাই জানি নাটক কি। রঙ্গমঞ্চে কোনো ঘটনা অভিনয়ের মাধ্যমে তুলে ধরা। তো ভারতবর্ষে ব্রিটিশের অত্যাচার অনাচার যেমন লেখা হয়েছে বিভিন্ন গ্রন্থে, তেমনি বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। তো এগুলোই নাটক আকারে প্রবর্তিত হয়েছে, বিশেষ করে আমাদের স্বাধীনতার সময়। আর এই নাটক এমনই একটা মাধ্যম, গণমাধ্যম বলতে পারি, যে সর্বস্তরের মানুষকে, কি শিক্ষিত কি অশিক্ষিত, সর্বস্তরের মানুষকে প্রভাবিত করতে পারে। হয়তো সংবাদপত্র বা অন্য লেখালেখি শিক্ষিত মানুষকে প্রভাবিত করবে, যদিও এটা পরোক্ষভাবে বাকি সমাজের সব অংশকেই প্রভাবিত করতে পারে। কিন্তু নাটক এমনই একটি গণমাধ্যম যার দ্বারা সম্প্রদায়ের মানুষকে প্রভাবিত করা সম্ভব। তো এই নাটক যখন মঞ্চস্থ হতে শুরু করেছিল একের পর এক, তখন কিন্তু ব্রিটিশ সরকারের টনক নড়েছিল। এখন কেন ব্রিটিশ সরকারের টনক নড়েছিল? না, এই সব নাটকে ব্রিটিশদের অত্যাচার অনাচারকে তুলে ধরা হয়েছে। আমরা তো আগেই নীল বিদ্রোহ পড়তে পড়তে দেখেছিলাম যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক কিভাবে ইংরেজদেরকে অস্বস্তিতে ফেলেছিল, যার জন্য শেষ পর্যন্ত মামলা করতে হয়েছিল এই নাটকের রচয়িতা লেখকের বিরুদ্ধে।
তাহলে সেই রকমই আমরা দেখব এই নাটককে কি করে বন্ধ করা যায়। সেই জন্য বড়লাট নর্থব্রুকের আমলে কি হলো, নর্থব্রুকের সময়কাল ছিল 1872 থেকে 76। এই লর্ড নর্থব্রুক কি করলেন, এই লর্ড নর্থব্রুক তিনি 1876 সালের 14 মার্চ তিনি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ বিল পাশ করলেন। এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ বিল পাশ করে তিনি কি বললেন সেখানে, তিনি বললেন যে পুলিশ কর্তৃপক্ষের অনুমোদন এবং অনুমতি ছাড়া কোনো নাটক মঞ্চস্থ করা যাবে না। তাহলে এখন কোনো নাটক অভিনয়ের পূর্বে পুলিশের কাছে তার প্রুফ জমা দিতে হবে, তার স্ক্রিপ্ট জমা দিতে হবে। পুলিশ যদি মনে করেন তবেই সেই নাটককে তারা মঞ্চস্থ করার পারমিশন দেবেন। তাহলে স্বাভাবিকভাবেই পুলিশ বসে গেলেন বিচারকের আসনে। তাহলে ভারতবর্ষের জনগণের টুটি টিপে গলা টিপে ধরার চেষ্টা করা হলো। চড়ল লৌহ বলয়, যেটা গোটা ব্রিটিশ শাসনাধীনে আর সেটা ছিন্ন হয়। তাহলে স্বাভাবিকভাবেই তাহলে এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন যখন পাশ করা হলো, তখন কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেমে থাকেননি। তিনি তার ভারত সভার উদ্যোগে ব্রিটিশের কাছে প্রতিবাদ জানিয়েছিলেন, আবেদন করেছিলেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণের কাছে তুলে ধরেছিলেন জনচেতনা তৈরি করার জন্য। পরের অংশে আসি। তবে এই প্রসঙ্গে আমরা দু একটা ছোট্ট উদাহরণ দিতে পারি যে এই নাটক কতখানি প্রভাবিত করতে পারে। আমরা তো সকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে জানি। তার মতো মানুষও একসময় নাটক দেখতে দেখতে উত্তেজিত হয়ে অত্যাচারী রোগ সাহেবের ভূমিকায় অভিনয়রত অর্ধেন্দুশেখর মুস্তাফির বিরুদ্ধে নিজের চটি জুতো ছুঁড়ে মেরেছিলেন। তাহলে আমাদের দেশ ভাবনা, দেশভক্তি ক্ষেত্রে নাটক কতটা প্রভাবিত হয়েছিল একটা ছোট্ট উদাহরণ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। শুধু তাই নয়, এরকম অসংখ্য নাটক রচিত হয়েছে। ব্রিটিশ সরকার লৌহ বলয় চড়িয়েছে, কিন্তু বাঙালি তথা ভারতবাসী কিন্তু পিছিয়ে থাকেনি, ছেড়ে দেয়নি হাল। একবার এডওয়ার্ড, ব্রিটিশ যুবরাজ, তিনি কলকাতায় এসেছিলেন। আর তাকে সেই সময় একজন হাইকোর্টের উকিল, আমাদের বাঙালি জগদানন্দ মুখোপাধ্যায়, তাকে নিজের বাড়িতে ডেকে গিয়ে বেশ আদর যত্ন করেছিলেন। আর তার জন্যই সেই বিষয়কে বিদ্রূপ করে রচিত হয়েছিল গজদানন্দ ও যুবরাজ, যার ফলে সেই নাটক মঞ্চস্থ করতে দেয়নি পুলিশ, মঞ্চে হানা দিয়েছিল। এরকম অসংখ্য নাটক অভিনয় করতে দেওয়া হয় না। ব্রিটিশ সরকার সেই লৌহ বলয় দ্বারা ভারতবর্ষের আমাদের বাক স্বাধীনতাকে চেপে রাখতে চেয়েছিলেন। এবার আমরা পরের এতে যাব, অস্ত্র আইন। অস্ত্র আইন ভারতবাসী তাদের কিছু কিছু ভারতবাসী তাদের আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অধিকার পেয়েছিলেন। কিন্তু এই লর্ড লিটনের আমলে এই অস্ত্র রাখা বেআইনি বলে পাশ হয়েছিল অস্ত্র আইন। তাহলে সেই অস্ত্র আইনের বিরুদ্ধেও কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা কিন্তু গর্জে উঠেছিল, জনচেতনা তৈরি করার উপর গুরুত্ব দিয়েছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, পরের এতে আসি। দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। এখন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন ব্যাপারটা কি না, ভারতবর্ষের সংবাদপত্রগুলোর কণ্ঠ রোধ করার জন্য
এই বড় লর্ড লিটনের রাজত্বকালে 1878 সালে পাশ হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। এখন কি জন্য তিনি এই আইনটা পাস করতে গিয়েছিলেন? ভারতবর্ষের সংবাদপত্রগুলো এরা নিজেদের জনমত তৈরি করা, সরকারি অনাচার, দেশাত্মবোধ, ভারতবর্ষের সামাজিক সাংস্কৃতিক দিক এরা তুলে ধরত। কিন্তু সরকারের সমালোচনা সরকার ভালোভাবে নিল না। এই লর্ড লিটনের আমলে আমরা যদি দেখি যে ভারতের দুর্গতি তখন চরমে। 1877 থেকে 79 দাক্ষিণাত্যে ভয়াবহ দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ সেই দুর্ভিক্ষের কবলে। এই সময়ে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দিচ্ছেন লর্ড লিটন, দিল্লি দরবার করছেন, হাজার হাজার টাকা অর্থ তিনি খরচ করছেন, মহা সমারোহে এটা করছেন। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছেন, অথচ ভারতবর্ষের মানুষগুলো যাদের কৃষিক্ষেত্র, কারিগরি ক্ষেত্র, সমস্ত ক্ষেত্র থেকে সব কিছু শুষে নিয়ে যারা ফুলে উঠেছে, সেই ব্রিটিশ শাসক সেই ভারতবাসীদের দুর্ভিক্ষের সময় অসহায় অবস্থায় তারা বিন্দুমাত্র ত্রাণের ব্যবস্থাও করছেন। তাহলে সেই সিচুয়েশনে যখন মহারানীকে মহাসমারোহে ভারত সম্রাজ্ঞী উপাধি দিচ্ছেন, আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তখন কিন্তু ভারতীয় সংবাদপত্রগুলি তীব্র ভাষায় সরকারের এই নীতির সমালোচনা করেছিলেন। সরকারের সমালোচনা টিকল না, তাদের পক্ষে সহ্যের বাইরে চলে গেল, তারা সহ্য করতে পারলেন না। অবশেষে 1878 সালে লর্ড লিটন, তিনি গভর্নর জেনারেল, তিনি দেশীয় ভাষাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য পাশ করলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। কি বলা হলো এই আইনে? বলা হলো, যদি দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্র রাজদ্রোহমূলক কোনো প্রচার করেন, কোনো লেখালেখি প্রকাশ করেন, তাহলে তাদের সম্পাদক, প্রকাশক সকলেই শাস্তি পাবেন। ছাপাখানা বন্ধ করে দেওয়া হবে, সমস্ত ওই সংক্রান্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে। দেশ বিরুদ্ধে কিন্তু গোটা দেশ জুড়ে শুরু হলো প্রতিবাদ, বিক্ষোভ ইংরেজদের এই কালা কানুন, অন্যায় এর বিরুদ্ধে। সরকারি আইন, অনেক সংবাদপত্রই বাতিল হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু একমাত্র একটা সংবাদপত্রের আমরা নাম বলবো, অমৃতবাজার পত্রিকা। সেটি কিন্তু সাপ্তাহিক। তিনি পরের প্রকাশনাটা ইংরেজি ভাষায় প্রকাশ করতে শুরু করলেন। স্বাভাবিকভাবেই সরকারকে এড়িয়ে তিনি কিন্তু আইনকে ফাঁকি দিয়ে বাংলার পরিবর্তে ইংরেজিতে প্রকাশ হতে শুরু করল। তাহলে ভারতবাসী, বাঙালি তথা ভারতবাসী কিন্তু সহজে পিছিয়ে যায়নি। যাই হোক, তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা এ বিষয়ে কিন্তু সক্রিয় ভূমিকা গ্রহণ করলেন। বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হলো, বহু মানুষ অংশ নিলেন, ভারতবর্ষের অন্যান্য জায়গাও এই বার্তা পৌঁছে গেল। ব্রিটিশ পার্লামেন্টে লালমোহন ঘোষের নেতৃত্বে প্রতিবাদপত্র পাঠানো হলো, জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। তাহলে ভারতবাসী, বাঙালি তথা ভারতবাসীর কণ্ঠ রোধ করার জন্য ব্রিটিশ সরকার এই যে
সংবাদপত্র আইন তৈরি করে আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিলেন, তার বিরুদ্ধে কিন্তু ভারতসভা আন্দোলন করেছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে যখন পরবর্তী গভর্নর জেনারেল হিসেবে লর্ড রিপন ভারতবর্ষে এসেছিলেন, রিপনের সময়কাল 1880 থেকে 84 সময়, মানে লিটনের পরবর্তীকাল, 76 থেকে 80 লিটনের পর 80 থেকে 84 হলো লর্ড রিপন। তাঁর সময়কালে এসে তিনি কিন্তু 1881 সালে 28 জানুয়ারি এই আইনটা প্রত্যাহার করে নিয়েছে। বেশ, এবার আমরা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন শুনলাম। এরপর জনগণের স্বার্থ সংশ্লিষ্ট আরো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই ভারতসভা আন্দোলন করেছিল এবং সরকারের কাছে তারা তাদের দাবি দাওয়া পেশ করেছিল। এবার আমরা শেষে আসি ইলবার্ট বিল। এখন ইলবার্ট বিলের বিষয়েও ভারতসভা প্রতিবাদপত্র, সভা সমাবেশ সবকিছুই কিন্তু করেছে। তো এখন এটা আমাদের জানতে গেলে আমাদের ইলবার্ট বিলের বিষয়টা একটু জেনে নেব। ইলবার্ট বিল কি, ব্যাপারটা আমাদের বিশেষ করে যেটা জানা প্রয়োজন সেটা আমরা এখনই জানতে পারি। তাহলে ইলবার্ট বিলটা কি, বা ইলবার্ট বিল হলো যে আইনে পরিণত হওয়ার পূর্বে যে ড্রাফট থাকে, অর্থাৎ আইন তৈরি হওয়ার আগের অবস্থাটাই হলো বিল। তো ইলবার্ট কে ছিলেন? ইলবার্ট ছিলেন লর্ড রিপনের শাসনকালে তাঁর আইন সচিব। তো রিপন কি দেখেছিলেন? রিপন দেখেছিলেন যে ভারতবর্ষে, মানে তাঁর আসার আগে তিনি দেখেছিলেন যে কোনো ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কোনো ইংরেজের বিচার করতে পারতেন না। তো তিনি কি করলেন? তিনি এ বিষয়ে তাঁর আইন সচিব ইলবার্টকে দিয়ে একটি আইনের খসড়া পেশ করলেন। তাতে ভারতীয় এবং ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা দেওয়া হল। এবার আমরা ভাবব, যে সাম্রাজ্যবাদী অহংকারে গর্বিত ব্রিটিশ শক্তি তাদের সাম্রাজ্যবাদের অহমিকাতে আঘাত লাগল। তারা কি করল? তারা গোটা ইউরোপ জুড়ে শুরু করে দিল এর বিরুদ্ধে আন্দোলন। কারণ ভারতীয়রা ইংরেজের বিচার করবে, এটাই তাদের কাছে কোনোভাবেই মেনে নেওয়ার বিষয় ছিল না। তো বিভিন্ন, কলকাতাতেও তাই, ব্যারিস্টার ব্রানসন তার নেতৃত্বে গড়ে উঠল ডিফেন্স অ্যাসোসিয়েশন, ইংল্যান্ডে গড়ে উঠল মিলার, কেশরী। এমনকি অবস্থা এমন একটা জায়গায় গেল, সেখানে রিপনকে গালিগালাজও শুনতে হলো। ইংলিশম্যান পত্রিকা তাকে গালিগালাজ করতে শুরু করে দিলেন। ভারতবাসীর বিরুদ্ধে তীব্র বিষোদ্গার হতে থাকলো, কারণ তাদের মর্যাদায় আঘাত লাগলো। সহিংস রূপ নিয়ে গেল বিভিন্ন জায়গাতে। তারা এইভাবে ইউরোপীয় এবং ইংল্যান্ডের মানুষরা এমনভাবে আন্দোলন শুরু করলো, এমনকি লর্ড রিপনের প্রাণহানির আশঙ্কাও দেখা দিল। তবে এর বিরুদ্ধে কিন্তু ভারতবাসী যে চুপ করে ছিলেন, এটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না। ভারতসভা বিভিন্ন জায়গায় প্রতি আন্দোলন শুরু করলেন, সভা সমিতি অনুষ্ঠিত থাকলো। লাহোর টাউন হল, কলকাতার টাউন হলে সভা হলো।
সে ইংরেজদের গালিগালাজের জবাব দেওয়া হলো, ইংরেজদের উত্তরের প্রত্যুত্তর দেওয়া হলো। অমৃতবাজার পত্রিকা, সুরেন্দ্রনাথের বেঙ্গলি পত্রিকা এর তীব্র নিন্দা করলেন। আমরা ছোট্ট একটা অংশ শুনবো এই বিষয়ে। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি নেভার নেভার বলে একটি কবিতায় ব্যঙ্গ করে বললেন, গেল রাজ্য গেলমান হাকিল ইংলিশম্যান, ডাকছাড়ে ব্রানসন কেশুরিক মিলা, নেটিভের কাছে খাড়া নেভার নেভার। যাই হোক, এখন ইউরোপীয়রা কিন্তু আন্দোলন চালিয়ে গেল, যদিও ভারতীয়রা ছেড়ে কথা বলল না, কিন্তু তবুও রিপনকে ইউরোপীয়দের কাছে আত্মসমর্পণ করতে হবে। আন্দোলন বন্ধ হলো তবেই রিপন যখন এই আইনটির সংশোধন করলেন। এই সংশোধনের ফলে কি হলো? সংশোধনের ফলে যেটা হলো, আইনের প্রকৃত উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ হল। যেখানে ইউরোপীয়দের বিচার করার অধিকার রইল, কিন্তু যেখানে বলা হলো সেখানে সংখ্যাগরিষ্ঠ বিচারক কিন্তু ইউরোপীয় হতে হবে। যাই হোক, এই ইলবার্ট বিলের দ্বারা লর্ড রিপন যে ভারতবাসীর প্রতি উদারতা দেখিয়েছিলেন, সেই উদ্দেশ্য বাতিল হয়ে গেল, বিল পরিবর্তিত হয়। তাহলে আমরা কি বলবো? যদি বলি এই বিলের গুরুত্ব কি ছিল, এটি কাজেই লাগলো না যখন ভারতবাসীর আসল উদ্দেশ্যটাই বাতিল হয়ে গেল, তবুও বলবো যে এলবার্ট বিলকে কেন্দ্র করে যে আন্দোলনের সূচনা হয়েছিল তা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা বলতে পারি। কি? 1 নম্বর, ইংরেজদের যে জাতিগত বিদ্বেষ ভারতীয়দের প্রতি, যে জাতি বৈরিতা, এটা কিন্তু ভারতবাসীর সামনে প্রকট হয়ে গেল। তাদের সত্যিকারের মুখোশ বেরিয়ে এলো, মুখোশের আড়াল থেকে সত্যিকারের মুখটা বেরিয়ে পড়ল। 2, এই আন্দোলন থেকে ইউরোপীয়দের সফলতা থেকে ভারতবাসী শিক্ষা নিল, ভারতবাসী উপলব্ধি করতে পারল যে সংঘবদ্ধ হওয়া ছাড়া সরকারের নীতি কার্যাবলীকে কোনোভাবেই প্রভাবিত করা সম্ভব নয়। অর্থাৎ এককভাবে নয়, সংগঠিতভাবেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের অভাব অভিযোগের আন্দোলনের পদ্ধতি অবলম্বন করা বা অনুসরণ করা দরকার। 3 নম্বর, ভারতবাসী এটুকুও বুঝলেন যে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত তাদের সম্মান, তাদের মর্যাদা কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। তাহলে এই মানসিকতা থেকেই, এই আন্দোলনের শিক্ষা থেকেই ভারতবাসী উঠে দাঁড়ানোর শিক্ষা পেল, ইউরোপিয়ানদের কাছেই সেটা লাভ করলেন। ইউরোপীয়রা প্রমাণ করে দিল যে শক্তিশালী গণ আন্দোলনের কাছে সরকার মাথা নোয়াতে বাধ্য। তাহলে ভারতবাসীও এই শিক্ষায় গ্রহণ করলো এবং তারাও আগামী দিনে সংঘবদ্ধভাবেই এগিয়ে যাওয়ার পরিকল্পনা তথা কর্মসূচি গ্রহণ করলেন। আর এটা থেকেই আগামী দিনে আমরা যদি দেখি, এই শিক্ষা থেকেই আগামী দিনে সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল। তাহলে সেখানেও সেই সংঘবদ্ধতাই আমাদের সামনে বিকল্প পথ হিসেবে দেখা দিয়েছে। তাহলে এটা হলো আমাদের টোটালি ভারত সভার বিভিন্ন পরিকল্পনা। তাহলে আমরা উপসংহারে কি বলতে পারি? আমরা হয়তো উপসংহারে বলবো
যে ভারত সভার নেতৃত্বে বিভিন্ন যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, বিভিন্ন স্বৈরাচারী আইনের প্রতিরোধ করা হয়েছিল, জনমত গঠন করা হয়েছিল, তার দ্বারা অনেক ক্ষেত্রেই সরকার পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছিল এবং কিছু ক্ষেত্রে হয়তো তারা পুনর্বিবেচনা না করলেও ভারতবাসীর কাছে একটা বিকল্প পথ, একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে সরকারের কাছে বিভিন্ন অভাব অভিযোগ পেশ করা যায় নিরস্ত ভারতবাসীর, সেই পন্থা কিন্তু ভারতবাসীর সামনে এসে গিয়েছিল। তাহলে আমরা আজ সুরেন্দ্রনাথ নেতৃত্বে, বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা যে ভারত সভা, তার কর্মসূচি, লক্ষ্য, এটা আজ আমরা শেষ করলাম। আবার পরবর্তী ক্লাসে আমরা এর পরের অংশ শুরু করব।